রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। কাতারের যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না হামাস, সুস্থ আছেন কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা, গণহত্যার অভিযোগের তদন্ত শুরু। এবং রাজ্যগুলোতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, তার দেশের শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে। তিনি গতকাল তেহরানে ইরানের কোহকিলোয়ে ও বোয়ের আহমদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের শত্রুরা সব সময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমাদেরকে সব সময় আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন, বিশ্বের যেসব দেশ আধিপত্যকামী শক্তিগুলোর দাবি দেওয়ার কাছে আত্মসমর্পণ করেছে, তারা যদি তাদের নিজস্ব সক্ষমতা ও জনগণের উপর নির্ভর করে এবং শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে না দেখে, তাহলে তারা আধিপত্যকামীদের দাবি দেওয়াকে অকার্যকর করে দিতে পারবে। সর্বোচ্চ নেতা আরও বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে শত্রু শক্তিকে অতিরঞ্জিত করে দেখার ফলাফল হল নিষ্ক্রিয়তার অনুভূতি, শত্রুর সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং নিজের সংস্কৃতিকে খাটো করা। তিনি বলেন, এই ধরনের নিষ্ক্রিয়তার ফলাফল হল অন্যের জীবনধারাকে গ্রহণ করা, এমনকি নিজেদের কথাবার্তা ও আচরণে বিদেশি শব্দ ও অভিব্যক্তি ব্যবহার করা। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের বীর শহীদগণ শত্রুর এসব সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেননি এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এ ভূখণ্ডে আমাদেরও আত্মসমর্পণ করার কোনো অধিকার নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন এবং পশ্চিমাদের সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক দশক ধরে মানবতা বিরোধী অপরাধ করে চলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টে একথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েল হচ্ছে একটি বর্ণবাদী সন্ত্রাসী সরকার যা ফিলিস্তিনি জনগণের মৌলিক, প্রাকৃতিক ও মানবাধিকারের চরম এবং ধারাবাহিক লঙ্ঘন করে চলেছে, যার প্রতি পশ্চিমাদের পূর্ণ সমর্থন রয়েছে। নাসের কানানি তার পোস্টে আরও বলেন, ইসরায়েল গত 10 মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে 40,000 ফিলিস্তিনিকে শহীদ করেছে, যার মধ্যে শুধু 15,000 শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন 1 লাখের বেশি নিরীহ ফিলিস্তিনি। মার্কিন সরকার ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে অভিহিত করে এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসনকে ওয়াশিংটন যে সমর্থন দেয় তারও কঠোর সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নাশকতামূলক তৎপরতার প্রতিবাদে আজ কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণ করবে না বলে সংগঠনটির একজন কর্মকর্তা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টিভি জানিয়েছে, হামাস গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত বুধবারের দোহা বৈঠকে অংশ নেবে না। তিনি বলেন, গত 2 জুলাই উত্থাপিত প্রস্তাবের প্রতি ইসরায়েল আগ্রহ না দেখানো পর্যন্ত হামাস নতুন করে কোনো আলোচনার সূচনা মেনে নেবে না। হামাসের ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনার নতুন শর্ত আরোপ করেছেন, যা এই আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র যখন 15 আগস্ট
বৃহস্পতিবার কাতারের যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করার সময় নির্ধারণ করেছে, তখন হামাস নেতা এই প্রতিক্রিয়া জানালেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেফকে হত্যা করা হয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে দাবি করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি। লেবাননে হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান আজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের কর্মকর্তা গণমাধ্যমগুলো মোহাম্মদ দেফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা এবং সামরিক শাখার প্রধান কমান্ডার সুস্থ আছেন। এই প্রথম হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের দাবির বিষয়ে কথা বললেন। গত 1 আগস্ট ইসরায়েল দাবি করেছিল যে গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার শহীদ হয়েছেন। ওসামা হামদান এপিকে বলেন, হামাস বিশ্বাস করে ইসরায়েল সেদিন সংগঠিত গণহত্যার ন্যায্যতা দেওয়ার জন্য জুলাইয়ের ওই হামলা দেফকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে। ওই হামলায় 88 জন ফিলিস্তিনি শহীদ হন। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবায়েদ হোসেন ইমন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশু ইমনকে হত্যার ঘটনায় আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত। এছাড়া রয়েছেন সালমান এফ রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন উর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মাহিদ উদ্দিন, সাবেক ডিবি প্রধান হারুন উর রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এদিকে শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নয়াপল্টনে ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশা চালক মোহাম্মদ কামালের পরিবারের সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে কামালের বাসভবনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ সহায়তা প্রদান করেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন। 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর 5 বছর তিনি বিদেশে পালিয়েছিলেন। তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে 1 বছর পরে কিংবা 6 মাস পরে দেশে আসতে পারতেন, কিন্তু তিনি আসেননি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন। দেশে ফিরে তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন। তিনি দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছেন, তার আত্মীয় স্বজন সহ আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অস্ত্রপাত করছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে পালিয়েছেন তার বোনকে নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীর বিরুদ্ধে সহিংসতা রাজ্য সরকারগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতার আরজিকর হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের ধর্ষণ হত্যার ঘটনায় যখন তোলপাড় চলছে তখন তিনি এই আহ্বান জানালেন। আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মোদী বলেন, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, মহাকাশ খাত সহ বিভিন্ন খাতে ভারতীয় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি কিছু উদ্বেগজনক ঘটনা বাড়ছে। আমাদের মা বোনদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনাগুলো নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। আমি সেই ক্ষোভের আজ টের পাচ্ছি। দেশকে, সমাজকে এবং আমাদের রাজ্য সরকারগুলোকে এসব ঘটনার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, নারীর বিরুদ্ধে যে কোনো অপরাধের ক্ষেত্রে দ্রুততর সময়ে তদন্ত শেষ করতে হবে। যারা এসব পৈশাচিক কাজের সঙ্গে জড়িত তাদেরকে শীঘ্রই সবচেয়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সমাজে আস্থা ফিরিয়ে আনতে এটা প্রয়োজন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালানোর কারণে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার প্রকাশিত এক নিবন্ধে সৌদি যুবরাজের এই আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকো। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বিন সালমানের সাম্প্রতিক কথোপকথনের উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি এ খবর জানিয়েছে। নিবন্ধে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেস সদস্যদের বলেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তিনি যে আলোচনা শুরু করেছেন তার কারণে তার জীবনে ঝুঁকির মুখে পড়েছে। অন্তত একজন কংগ্রেস সদস্যের সঙ্গে আলাপের সময় বিন সালমান মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে মিশরের সম্পর্ক স্বাভাবিক করার কারণে সাদাত নিহত হন এবং তাকে বাঁচাতে আমেরিকা কোনো ব্যবস্থা নেয়নি। জেনেভা ভিত্তিক ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল প্রায় 17,000 ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে, যার মধ্যে 2 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 2,100। সংস্থাটি বলছে, ইসরায়েলের বর্বর বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা ভয়ঙ্কর এবং তাদের হত্যার এই হার আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলি এই হত্যাকাণ্ড গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করার বিপজ্জনক প্রবণতাও তুলে ধরে। ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিদিন পদ্ধতিগতভাবে এবং সবচেয়ে জঘন্য ও নৃশংস উপায়ে ফিলিস্তিনি জনসাধারণ, বিশেষ করে শিশুদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। টানা 10 মাস ধরে কোন রকমের বিরতি ছাড়াই এই নৃশংসতা চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলী বানানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল যে প্রচেষ্টা চালাচ্ছে তা মোকাবেলা করবে তার দেশ। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে তেল আবিবের চলমান উস্কানিমূলক আগ্রাসনকে ইঙ্গিত করে এরদোগান একথা বলেন। গতকাল রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, যারা গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত জুড়িয়েছে সেসব গণহত্যাকারীকে আইনের আওতায় আনা না পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধে 40,000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 547 শহীদ হয়েছেন। পাশাপাশি সিরিয়া ও ইরানের স্বার্থের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালিয়েছে দখলদার এই শক্তি। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে এবং এতে জার্মানির ট্যাঙ্ক ব্যবহৃত হয়েছে। এ ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার। পরে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনের ছিল না এবং আমেরিকার মতো বাইরের শক্তির উস্কানিতে এ দুঃসাহস দেখাতে পেরেছে। গত কয়েকদিনে যে ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে আমেরিকা ও জার্মানির সহযোগিতায় রাশিয়ার ভূখণ্ডের একটি অংশে ইউক্রেনীয় বাহিনীর হামলা। পার্স টুডের প্রতিবেদন অনুসারে ইরানি সংবাদপত্র কোরাসান লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে বলেছেন, রাশিয়া অন্যদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এখন যুদ্ধ তার নিজ ঘরে ফিরে এসেছে। জেলেনস্কি আরো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ়ভাবে যুদ্ধ চান এবং মস্কোকে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি মেনে নিতে বাধ্য করা যেতে পারে। অন্যদিকে পুতিন রাশিয়ার ঊর্ধ্বতন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে
যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন যে রাশিয়ার মাটিতে অভিযান চালানোর পেছনে ইউক্রেনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ শান্তি আলোচনায় নিজের শক্তিশালী অবস্থান গড়ে তোলা। পুতিন আরো বলেছেন কিয়েভ ভেবেছিল যে এই অভিযান রাশিয়াকে বিশৃঙ্খলা ও অস্থিরতার দিকে নিয়ে যাবে, কিন্তু তা ঘটেনি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে অংশ নেয় রুশ নাগরিকের সংখ্যা বেড়েছে। তিনি জোর দিয়েছেন যে রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে তাদের অভিযান অব্যাহত রাখবে। বেশিরভাগ বিশ্লেষক মনে করেন যে রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনীয় বাহিনীকে তার ভূখণ্ড থেকে বিতাড়িত করবে। তবে তা সত্ত্বেও ইউক্রেনীয়রা সম্প্রতি রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে ক্রেমলিন নেতাদের কাছে বার্তা পাঠাতে চেয়েছিল যে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার সীমান্তেও নিরাপত্তাহীনতার বিস্তার ঘটবে। ইউক্রেনের পাল্টা আক্রমণ সাময়িক বলে মনে হচ্ছে, কারণ ইউক্রেনের কাছে দীর্ঘ সময়ে যুদ্ধের জন্য প্রয়োজনীয় বাহিনী নেই এবং শুধুমাত্র দোনবাস ফ্রন্ট লাইন থেকে রাশিয়ান বাহিনীকে পিছু হটার এবং রাশিয়ান সৈন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ওই হামলা চালিয়েছে ইউক্রেন। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনের ছিল না, কিন্তু মার্কিন সরকারের মতো একটি বিদেশি শক্তির উস্কানিতে ইউক্রেন রুশ ভূখণ্ডে ওই হামলা চালায়। এক বিশ্লেষণে বলা হয়েছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রাককালে সেদেশের জনগণকে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ইউক্রেন ইস্যুতে তাদের নীতি কার্যকর হয়েছে। এ কারণে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং রাশিয়ার কুরস্ক এলাকায় ইউক্রেনের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন যে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলা মার্কিন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। একই সাথে তিনি দাবি করেছেন, আমরা ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করিনি এবং এখন উত্তেজনা কমিয়ে আনার দায়িত্ব ভ্লাদিমির পুতিনের। যেহেতু ইউক্রেন রাশিয়ার উপর আক্রমণে পশ্চিমা অস্ত্র ব্যবহার করেছে, তাই মস্কোর নেতারা অস্ত্রের যোগানদাতাদের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। কুরস্কে হামলায় ইউক্রেনীয় বাহিনী জার্মান ট্যাঙ্ক ব্যবহারের কথা উল্লেখ করে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি দিমিত্রি মেদভেদেভ এক সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় লিখেছেন, জার্মান সংবাদপত্র বিল্ড একটি নিবন্ধ প্রকাশ করেছে যাতে তারা গর্বের সাথে জানিয়েছে রাশিয়ান ভূমিতে জার্মান ট্যাঙ্ক ফিরে এসেছে। কুরস্কে জার্মান ট্যাঙ্কের উপস্থিতি এমন সময় ঘটল যখন কিছুদিন আগে ন্যাটো সদস্য দেশগুলো এক বৈঠকে কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। রাশিয়াকে পিছু হটানোর জন্য ন্যাটোর এই পদক্ষেপ ন্যাটো ও মস্কোর মধ্যে সরাসরি সংঘর্ষের ক্ষেত্র তৈরি করতে পারে। সে কারণে জার্মানির কিছু কর্মকর্তা বার্লিনের পরিণতি সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন। সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসাবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। কাতারে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না হামাস। সুস্থ আছেন কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইব। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা, গণহত্যার অভিযোগের তদন্ত শুরু এবং রাজ্যগুলোতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে স্বাধীনতা দিবসের ভাষণে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।